আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। নিরাপদ সমাজ গঠনে সবাইকে কর্তব্য পালনের তাগিদ। রংপুরে পীরগঞ্জে ২০ বাড়িতে আগুন, আতঙ্কে ক্ষতিগ্রস্তরা, আটক ৪৫ জন। প্রতিবাদের রাজধানী শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। পীরগঞ্জের ঘটনার কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির পৃষ্ঠপোষকতার অপশক্তিকে দোষারোপ ওবায়দুল কাদেরের। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থতা আড়ালে সরকারি নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ বিএনপি নেতাদের। ইভ্যালির অর্থ কোথায় কিভাবে আছে বের করতে ৫ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট। চেয়ারম্যান থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা আবারও জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যেন আর হত্যা, ষড়যন্ত্র না হয়, ঘাতকের বুলেট শেখ রাসেলের মতো কোনো শিশুর জীবন কেড়ে না নেয়, সে আহ্বান তাঁর। সেই নিরাপদ দেশ গড়তে সবাইকে যার যার কর্তব্য পালনে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবারই প্রথম জাতীয় দিবসের তালিকায় এলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন। ১৯৬৪ সালের এই ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ৭৫-এর ১৫ই আগস্ট পরিবারের অন্য সদস্যদের সাথে ১০ বছরের শিশু শেখ রাসেলকেও হত্যা করে ঘাতকরা। শেখ রাসেল জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় আলোচনা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ক্যাটাগরিতে শিশু কিশোরদের পুরস্কার দেওয়ার পাশাপাশি ৫টি ক্যাটাগরিতে দেওয়া হয় শেখ রাসেল পদক। শিশু রাসেলের দুরন্তপনার স্মৃতিচারণের পাশাপাশি আগামীর চলায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে। ৭৫-এর পর বিএনপি, জামাত সহ সরকারগুলোর পাকিস্তানি কায়দায় চালানো নির্যাতন, হত্যা আর বিশৃঙ্খলা তৈরির কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। পুনর্ব্যক্ত করেন অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয়। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। শিশু কিশোরদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ করে জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সাথে তাল মিলিয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শেখ রাসেল দিবস উপলক্ষে সকালে ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ডাকটিকিট উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন। এবারই প্রথমবারের মতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে পালিত হচ্ছে। রংপুরের পীরগঞ্জে ২০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ২টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। রবিবার রাত 10:30টার দিকে বড় করিমপুর গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের পর থেকে ক্ষতিগ্রস্তদের চোখে মুখে আতঙ্কের ছাপ। পুড়ে গেছে বাড়ির সবকিছু। গ্রামটি ঘিরে রেখেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। রবিবার রাতে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর গ্রামের ২০টি বাড়ি। লুটপাট সহ গ্রাম জুড়ে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ গ্রামে গেলে পুড়ে যাওয়া বাড়িতে ফেরেন ধান খেতে আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্তরা। পুড়ে ছাই এতদিনের সাজানো সংসার। এসব দেখে নির্বাক অসহায়রা।
ঘরবাড়ি হারিয়ে ঠাঁই এখন খোলা আকাশের নিচে। মানুষের হিসেব নাই, রাতের ব্যাপার তো দেখা যায় না বেশি একটা, তারপর মানুষ বহু লোক, মানুষের কোনো হিসেব পেতে নেই। তাতে মনে হলো যে আমার আজ্ঞানটা মানে যদি আগেই তাহলে হয়তো মারিয়ে ফেলা পারে। অনেক কষ্ট, এই ক্ষতি মাসুল দেশের সরকারেও দিতে পারবে না, সেই রকম ক্ষতি কয়টা দিবে, তিনি কয়টা দিবে। ঘর দুয়ারে কি যত কাপড় চোপড় টাকা পয়সা আসলো যেটাই পাইছে সেটাই ওনারা নিয়ে গেছে। আমার স্বামী লুকিয়েছিল জীবনটা বাঁচার জন্য। আপনার জীবন কেমন করে বাঁচলো? এই যে আমি ছেলেকে নিয়ে লুকিয়েছিলাম। সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। আমাদের অপারেশনাল কার্যক্রম চলছে এবং এই ঘটনা যেন আরও বিস্তৃতি লাভ না করে সেই জন্য যত ধরনের পদক্ষেপ আমাদের পক্ষ থেকে নেওয়া প্রয়োজন আমরা গ্রহণ করেছি। যারা এই ঘটনার সামনে ছিল এবং পিছনে ছিল, যারা মদতদাতা, উস্কানিদাতা, সবাইকে আমরা খুঁজে বের করব, প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করব এবং তাদের বিরুদ্ধে আইনের যে যথাযথ প্রয়োগ এটি শতভাগ আমরা বাস্তবায়িত করব, এটা আমরা অঙ্গীকারাবদ্ধ। ক্ষতিপূরণ সহ ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। তাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে এগুলি আমরা দেখেছি, এগুলি পুরাপুরি তাদেরকে এই পরিমাণেই দেওয়া হবে, কোনো কোনো ক্ষেত্রে বেশিও দেওয়া হবে। এইটা একটা ক্রিমিনাল অফেন্স, দেশের প্রচলিত আইনে ক্রিমিনালদেরকে যেভাবে বিচার করতে হয় সেভাবে করা হবে। অমানবিক এই ঘটনায় হতবাক রংপুরবাসী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের বিচার সহ এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বানে আয়োজিত 4 ঘন্টার এই বিক্ষোভে কর্মসূচিতে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবিও জানানো হয়। সোমবার বেলা 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসি হয়ে শাহবাগ মোড়ে মিছিল নিয়ে এসে জড়ো হন। পরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা পরিকল্পিত বলে দাবি বিক্ষোভকারীদের। আমরা এর বিচার চাই। আর আমরা কি দিনের পর দিন এভাবে নির্যাতিত হতেই থাকবো? সরকার বিরোধী দলকে বলে, বিরোধী দল সরকারকে দোষ দেয়, তার মাঝখানে পড়ে আজকে আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাই 1971 সালের পরেও এদেশে অনেক হিন্দু ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে। কেন যাচ্ছে? আমরা আমাদের মন্দিরের নিরাপত্তা চাই, আমাদের মা বোনদের চলাফেরায় নিরাপত্তা চাই, আমাদের প্রভুদের চলাফেরায় নিরাপত্তা চাই। আমাদের যদি এর সমস্যা সমাধান করতে সক্ষম না পারে আমরা প্রতিরোধ করে তুলব। হামলাকারীদের বিচার, সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন সহ 7টি দাবি উত্থাপন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে যে লুটপাটের যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ধর্ষণ ও হত্যার শিকার পরিবারগুলোকে স্থায়ী ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ধর্ষণ এবং হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। শুধু তাই না, আমাদের চতুর্থ দাবি হচ্ছে জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে মন্দির এবং সংখ্যালঘুদের অধিকার আদায়ের রক্ষায় আমরা যেন আইন প্রণয়ন হয় সেই বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে অনুরোধ করছি। মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। এর মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান নেতারা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় হামলার তীব্র প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছে। মানববন্ধন হয়েছে নানা জায়গায়। রাজশাহী সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। একই ইস্যুতে রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে স্থানীয় প্রেস ক্লাবের সামনে। টাঙ্গাইলে মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। দুপুরে দিনাজপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে বক্তারা হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেন। এছাড়া সাতক্ষীরা, মৌলভীবাজার, মাগুরা সহ বিভিন্ন জায়গায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। রংপুরের ঘটনা কেন ঘটেছে তা জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে পরিকল্পিতভাবে বিএনপির পৃষ্ঠপোষকতায় অপশক্তি হিন্দুদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার রংপুরের পীরগঞ্জে জেলেপাড়ায় আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা। প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া সংসদীয় আসনে এমন ঘটনার পেছনে কারণ কি থাকতে পারে তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এমন ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। এর পেছনে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে। আমাদের র্যাব, আমাদের কাউন্টার টেররিজম, আমাদের সমস্ত ইউনিট কাজ করছে। আমরা লিঙ্কগুলো, সেই ফেসবুকের লিঙ্কগুলি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই সেগুলি জেনে যাব। এইগুলির পিছনে কয়েকজন ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, গভর্নমেন্টকে একটা বেকায়দা ফেলার জন্য এই সমস্ত প্রচেষ্টা। শেখ রাসেলের জন্মদিনে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপপ্রচার ছড়িয়ে একটি রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত 12 বছরে কোনো পূজা পার্বণে, কোনো দুর্গা পূজা, হাজার হাজার মণ্ডপ, কোথাও কোনো সামান্যতম ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে। গতকাল রাতে পীরগঞ্জে রংপুরের একটা জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দির হামলা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদিকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রের টিজার উদ্বোধন করে সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে পীরগঞ্জের জেলেপাড়ায় আগুন দিয়েছে বিএনপি জামাত অপশক্তি। দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, চিরঞ্জীব মুজিব ছবিটির মাধ্যমে বঙ্গবন্ধুর বাস্তব রূপ দেখতে পাবে সাধারণ মানুষ। বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে নৈরাজ্যকর ভয়ভীতি শঙ্কার পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান সংগঠনটির নেতারা। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কৃত্রিমভাবে দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে সরকার। তিনি বলেন, করোনা মোকাবেলায় ব্যর্থতা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মোকাবেলা করতে না পারায় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিচ্ছে ক্ষমতাসীনরা। মন্ত্রীরা একের পর এক অকথ্য আজে বাজে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকের এই যে নৈরাজ্যকর অবস্থা, ভয় ভীতি শঙ্কার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে। অত্যন্ত কৃত্রিমভাবে তারা এইটি সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। কারণ করোনায় ব্যর্থতা, মানুষকে সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করতে পারা, মানুষের জীবনযাপন এবং তাদের নিরাপত্তা না দেওয়া, এই কারণে সরকার এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশেহারা অবস্থায়, সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা হয়েছে। প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনায় 5 সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে বোর্ড সদস্যদের নাম ঘোষণা করে আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা মতে বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নাম পাঠানো 3 জনের মধ্যে অবসরপ্রাপ্ত LGRD সচিব মোহাম্মদ রেজাউল আহসানও থাকবেন। বোর্ডে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে ফখরুদ্দিন আহমেদ ও আইনজীবী হিসেবে থাকবেন খান মোহাম্মদ শামীম আজিজ। ইভ্যালির অর্থ কোথায়, কিভাবে আছে তা বের করবে এই বোর্ড। গত মে মাসে ইভ্যালিতে অর্থ পরিশোধ করেও পণ্য ও টাকা না পেয়ে কোম্পানিটি অবসায়ন চেয়ে গ্রাহক ফরহাদ হোসেন হাইকোর্টে আবেদন করেন। এতে ইভ্যালি নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার জন্য বোর্ড গঠনের আর্জিও জানানো হয়। মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি অর্ডার পাস করেন যে ইভ্যালি এখন একটি নতুন বোর্ড দ্বারা পরিচালিত হবে। এই বোর্ডের বোর্ড অফ ডাইরেক্টরস থাকবে 5 জন। তারা ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কন্ট্রোল এবং ম্যানেজ করবেন। আর তারা আগামী তারিখে কোর্টে একটি রিপোর্ট প্রোভাইড করবেন ইভ্যালি প্রাইভেট লিমিটেড কোম্পানির বর্তমান অবস্থা বিষয়।
দেশে করোনার মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনার মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,778 জনে। 18,812 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 339 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,65,827 জন। শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.77, শনাক্তের হার 1.80 এবং সুস্থতার হার 97.61%। মারা যাওয়া 10 জনের মাঝে ঢাকা বিভাগে 3 জন, খুলনায় 3 জন, চট্টগ্রামে 2 জন, রাজশাহীতে 1 জন ও সিলেট বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে একমত হয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। দুপুরে বাংলা মোটরের প্রতিষ্ঠানটির সাথে অ্যাটকো নেতাদের বৈঠকের পর তারা এই মত দেন। অ্যাটকোর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী জানান, বৈঠকে 12টি দাবি নিয়ে ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। অনেক দাবির বিষয়ে কর্তৃপক্ষ একমত হয়েছে, বাকিগুলো পর্যবেক্ষণে রয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অ্যাটকো সবসময় সচেতন বলেও জানান তিনি। টেলিভিশন মালিকদের দাবি অতি দ্রুত সমাধান করে এগিয়ে যাওয়ার পথকে বিএসসিএল আরও সহজ করবে বলেও আশা করেন অ্যাটকো প্রেসিডেন্ট। এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও ডক্টর শাহজাহান মাহমুদ জানান, অ্যাটকোর দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার পর সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ভাবমূর্তি যেন কোনোভাবে নষ্ট নয় সেই বিষয়ে কিন্তু আমরা সর্বদাই সচেতন। আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই, 15 দিনের মধ্যে, কিছু বিষয় নিয়ে। সেটা আমরা তাকে বলেছি এবং আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি, এবং সেই লক্ষ্যে তারা যেন আমাদের যে সমস্যাগুলো আছে অতি দ্রুত সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম, এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। বোর্ডে প্লেস করার পরে আমরা উপরে সিদ্ধান্তের জন্য পাঠাবো এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত, মানে সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি। বনানীর এফআর টাওয়ারে নির্মাণ ত্রুটিজনিত দুদকের মামলায় 6 জনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার সব আসামির জামিন বহাল রাখা হয়েছে। দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই আদেশ দেন। আগামী 9 নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। মামলার অন্যতম আসামি রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম গুরুতর অসুস্থ থাকায় স্ট্রেচারে করে তাকে এজলাসে কক্ষে নিয়ে আসা হয়। আসামি পক্ষের আইনজীবী শাহিনুর ইসলাম দাবি করেন, নির্মাণ ত্রুটিতে দুর্নীতির অভিযোগের আইনগত কোনো ভিত্তি নেই। দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। দুদক যে বলছে যে নকশা অনুমোদনের ক্ষেত্রে এই ক্ষেত্রে ইলিগাল কোনো গেইন করা হয়েছে, এই ধরনের কোনো তথ্যপত্র মামলার মধ্যে ওনারা আনয়ন করতে পারেন নাই। রাজুকের তৎকালীন চেয়ারম্যান মিস্টার হুমায়ুন খাদেম উনি অত্যন্ত অসুস্থ, উনি কথা বলতে পারেন না, ওনার স্বাভাবিক মুভমেন্টের কোনো প্রক্রিয়া নেই এবং দীর্ঘদিন উনি শয্যাশায়ী। যেহেতু চার্জ গঠনের দিন ছিল, বিশেষ শুনানির জন্য দিন ছিল, ওনাকে নিয়ে আসা স্ট্রেচারে করে এবং আদালত লার্নেড কোর্ট দেখেছেন, দেখার পরবর্তী ওনার যে জামিন ছিল জামিনও বহাল রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রতিটি শিশুকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবা টুর্নামেন্টে পুরস্কার বিতরণীতে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ রাসেলের জন্মদিবসের অঙ্গীকার হতে হবে শিশুদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা। সরকার এই লক্ষ্যেই কাজ করছে। তিনি বলেন, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, শিশু রাসেলের মতো আর যেন কারো জীবন দিতে না হয়। পরে দাবা টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিযোগিতায় অংশ নেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে অংশ নেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমরা দেশে শক্তিশালী বিরোধী দল চাই, কিন্তু রাষ্ট্রবিরোধী দল চাই না। শেখ রাসেল দিবস উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যে দল মানুষের কল্যাণে কাজ করবে, সৃজনশীল হবে, সরকারের দোষ ত্রুটি জনগণের সামনে তুলে ধরে সরকারকে জবাবদিহিতার ব্যবস্থা করবে, এমন বিরোধী দল দেশে দরকার। কিন্তু রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী এমন মানুষের জন্য অকল্যাণকর দল চাই না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার তার লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। জাতীয়ভাবে এবারই প্রথম দেশব্যাপী উদযাপন হচ্ছে শেখ রাসেল দিবস। দিবসটির প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। চট্টগ্রাম মহানগরী এম.এ. আজিজ স্টেডিয়াম চত্বরে জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান। পরে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। রাজশাহীর কুমারপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রিল্যান্সারদের ল্যাপটপ বিতরণ করা হয়। যশোরের দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে একটি বেসরকারি সংস্থা। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিতে পালন হয় শেখ রাসেল দিবস। আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে নাটোরের কালেক্টর ভবন চত্বরে। ঝিনাইদহের গোবিন্দপুর গ্রামের সড়কে শেখ রাসেল দিবস উপলক্ষে ১০০ তালের চারা রোপণ করা হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কিশোরগঞ্জে। এতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ডক্টর সৈয়দা জাকিয়া নূর লিপি। দিবসটি উপলক্ষে নীলফামারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রন্থাগারে শেখ রাসেল কর্নারের উদ্বোধন করা হয়। র্যালি ও আলোচনা সভা হয়েছে ভোলায়। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ। এছাড়া খাগড়াছড়ি, বগুড়া, পটুয়াখালী, হবিগঞ্জ, ঝালকাঠি, মানিকগঞ্জ, কুড়িগ্রাম ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শৃঙ্খলা ভঙ্গের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে ৬ মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আখতারের সভাপতিত্বে হয় সেই সভা। বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর ডক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ ও সম্প্রতি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কারণে ১২ ছাত্রলীগ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকবে। এছাড়াও হল ও ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না। সমুদ্র সৈকত সংলগ্ন ৭০০ একর বনভূমির লিজ বাতিলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে কক্সবাজার নাগরিক ফোরাম। সোমবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবের হলরুমে লিজের কার্যক্রম স্থগিতের পর পরবর্তী করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে দাবি জানান ফোরামের নেতারা। বক্তারা বলেন, হাইকোর্টের যুগান্তকারী আদেশের বিরুদ্ধে লিজ গ্রহীতাদের আপিল করার সিদ্ধান্তে ক্ষুব্ধ কক্সবাজারবাসী। তারা বলেন, রোহিঙ্গাদের কারণে যেখানে ১০,০০০ একরের বেশি বনভূমি উজাড় হয়েছে, সেখানে যে অল্প বনভূমি রয়েছে তাও লিজের নামে উজাড় করা হলে প্রাকৃতিক পরিবেশ চরম ক্ষতির সম্মুখীন হবে। সংবাদ সম্মেলনে নাগরিক ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার ও সাইফুল ইসলাম চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। পূবালী ব্যাংক লিমিটেড এবং বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন পূবালী ব্যাংক লিমিটেডের হেড অব কার্ডস ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় এবং বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব ফিন্যান্স মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলী, প্রিন্সিপাল শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান এবং বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এর ফলে পূবালী ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড হোল্ডাররা বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডে কেনাকাটায় সর্বোচ্চ ১২ মাসের 0% EMI সুবিধা ভোগ করতে পারবেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে নিয়ে।
অসাম্প্রদায়িক চেতনায় অন্যায় অবিচার মুক্ত দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর, নিরাপদ সমাজ গঠনে সবাইকে কর্তব্য পালনের তাগিদ। রংপুর পীরগঞ্জে ২০ বাড়িতে আগুন, আতঙ্কে ক্ষতিগ্রস্তরা, আটক ৪৫ জন। প্রতিবাদে রাজধানী শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন। পীরগঞ্জের ঘটনার কারণ জানতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির পৃষ্ঠপোষকতায় অপশক্তিকে দোষারোপ ওবায়দুল কাদেরের। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থতা আড়ালে সরকারি নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ বিএনপি নেতাদের। ইভ্যালির অর্থ কোথায় কিভাবে আছে বের করতে ৫ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট। চেয়ারম্যান থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।